চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, স্বজন কর্মী সমর্থকদের বিক্ষোভ, সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন সেনাবাহিনীর। আধিপত্যের বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৩০। হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে মারামারি, বাড়িঘর ভাঙচুর, আগুন। টাঙ্গাইলের ৮টি আসনে ভোটের আমেজ, কয়েকটিতে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ের আভাস। চোরাচালানের নতুন রুট, হাতিয়া সুবর্ণচর নৌপথ, সার, সিমেন্ট আর কয়লার বদলে মিয়ানমার থেকে আসছে মাদক, প্রশাসন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ। মায়ানমার থেকে গাঁজা, হেরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে। আলপনা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। সাঁওতালদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা, পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকে ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময় বাধার মুখেও পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখী পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই আরাম করে হাত পেনতে মুখ পেনতে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন। তো রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের কাছে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইএসপিআর জানিয়েছে, একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর থেকে ৪ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর ৬টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল ১০টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ। আলমারি শোকেস ওয়ার্ডরোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে। এখন আমরা কি করে বাঁচবো? আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জায়গা নিয়ে গন্ডগোল, এইটা জায়গা মাপ হয়েছে, জায়গা পাইয়ে গেছে, সেই জায়গায় মানে ওই অপর পার্টিতে এসে গড়ে বাথরুম দিছে ওই যে বিল্ডিং এর পাশে। এই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত হয় সেই ব্যবস্থা করছি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে। স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে। এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ জানায় উপজেলার বক্তারপুর গ্রামের মুক্তার হোসেন ও আমজাদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর 2 জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছে। রাত 3টার দিকে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গভীর রাতে রেল স্টেশন সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির গোয়াল থেকে গরু চুরি করছিল 3-4 জন। সে সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এসে তাদের ধাওয়া দেয়। চক্রের সদস্যরা পালিয়ে গেলেও সাগরকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই মারা যায় সাগর। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি সুজানগর উপজেলারই হাসামপুর গ্রামে। শরীয়তপুরে শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলার রায়ে 2 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 1 জনকে 3টি ধারায় 21 বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দুপুরে বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মামলায় বলা হয়, শিশু নিবিড় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার মনির খানের ছেলে। 2023 সালের 31 জুলাই নিবিড়কে অপহরণ করে আসামিরা। মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা চাওয়া হয়। পরে তাকে হত্যার পর মাটি চাপা দেয় দুর্বৃত্তরা। পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় জড়িত 4 জনকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইট ভাটার পাশের একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সিয়াম, শাকিল, গাজী সহ 4 জনকে। আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড আদেশ দেন এবং আসামি তুহিন গাজী
তিনি শিশু হওয়ার কারণে তাকে 21 বছর আটক আদেশের নির্দেশ দেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে এনসিপির জন্য ছাড় দেয়া হচ্ছে 30টি আসন, জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাকি 270 আসনে অ্যাম্বাসেডর থাকবে দলটির, যারা গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা করবেন আর পদত্যাগ করা নেতারা একদিন ঠিকই ফিরে আসবে বলে আশা করছে দলটি। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 1 মাস। এরই মধ্যে দলীয় প্রার্থীরা যে যার মতো মাঠ তৈরিতে ব্যস্ত। চলছে আসন সমঝোতা সহ নির্বাচনী প্রচারণাও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতে 125 আসনে প্রার্থী ঘোষণা করেন। এর আগে এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে দলটি। এর কদিন পরই সিদ্ধান্ত পাল্টে যোগ দেয় জামায়াতে ইসলামীর জোটে। দলটি জামায়াতের সঙ্গে জোট করায় আদর্শিক প্রশ্নে পদত্যাগ করেন এনসিপির অন্তত 20 নেতা। 125 আসনে প্রার্থী ঘোষণা করলেও শেষমেশ মনোনয়ন সংগ্রহ করেন 44 জন। স্থগিত হয় 2 জনের, তারা আপিলও করছেন। 11 দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতা এখনও ঘোষণা হয়নি। এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানালেন, শেষমেশ 30 আসনে লড়ছে তাদের দল। আমরা যে 11 দলীয় জোট হচ্ছে সেখানে সেই জোটের পক্ষ থেকে 30টি আসনে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 270টি আসনে আমাদের যে সাংগঠনিক ভাবে যারা আছেন এনসিপির সবাই জোটের পক্ষ থেকে যে প্রার্থী থাকবে, জোটের অন্যান্য দলের পক্ষ থেকে সেই প্রার্থীর পক্ষেই প্রচারণা করবেন, 11 দলীয় জোটের জন্য ভোট চাইবেন। মনোনয়ন বৈধ হওয়া বাকিরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। দেশের স্বার্থে নেতাকর্মীরা এতে অসন্তুষ্ট হবেন না বলেও মনে করছে দলটি। 30টা আসন ছাড়া বাকি সবাইকেই আসলে নিবৃত করতে হয়েছে এবং আমাদের সকল প্রার্থী দলের স্বার্থে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে যেটার জন্য আমরা জোট করেছি তারা সেটা মেনে নিয়েছেন। আসিফ মাহমুদ জানান, জামায়াতের সাথে জোট করায় যারা পদত্যাগ করেছেন তাদের ফেরাতে আলোচনা চলছে, কিন্তু যে কারণে পদত্যাগ তা বহাল থাকার পরও কেন তারা ফিরবেন এ প্রশ্নে এনসিপির জবাব, এই জোটটা মূলত সংস্কারের পক্ষের জোট এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জোট। তাড়াহুড়োর মধ্যে হওয়ার কারণে খুব এখানে প্রক্রিয়াগত অনেক ছিল। আমি যদিও পরবর্তীতে দলে এসেছি, তো এটা আমাদের নেতাকর্মীদের সাথে ওইভাবে কনসালটেশনটা করারও সুযোগটা আসলে হয়ে ওঠেনি। আমরা তাদের সাথে কথা বলছি, তারা আমাদের এনসিপির অ্যাসেট বলে আমরা মনে করি। ভোটের মাঠে এখনো প্রশাসনের একটা বড় অংশ একটি দলের দিকেই ঝুঁকে আছে বলে অভিযোগ এনসিপির। আমরা দেখছি যে একটা নির্দিষ্ট পার্টির দিকে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন এবং সরকারের বিভিন্ন অংশ একদিকে ঝুঁকে পড়ছে বলে আমরা মনে করছি। তো এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটা অশনি সংকেত বলে মনে করি। জুলাই সনদে স্বাক্ষর না করলেও প্রার্থী না থাকা বাকি 270 আসনে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় অ্যাম্বাসেডর পাঠাচ্ছে এনসিপি। 270 আসনেও চিন্তা করেছি যে আমরা গণভোটের প্রার্থী দিব। এটা আমাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের 8টি আসনে উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াত ইসলামী প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে। চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার 8টি সংসদীয় আসনে 86 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 65 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে 37 জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা, যাতে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল 8 আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, 2 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, 7 কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, 5 কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আর
টাঙ্গাইল 4 আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 8টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং 8টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার 33,34,427 জন। মোট ভোট কেন্দ্র 1063টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ভোলা 1 আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ওই আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, গতকাল বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ওই আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থীরা লড়বেন। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি আসন থেকে অংশ নেয়া 2 দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত 17 বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই 450 মামলা হয়েছে। পট পরিবর্তনের পর যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 17 বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে 204টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি 71টি মামলার তথ্য উল্লেখ করেছেন। 2018 সালের হলফনামায় দিয়েছিলেন 101টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি। আমার পেছনে যত নেতা কর্মী দেখেছেন, এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে 204টি মামলা ছিল। খুলনার 6টি আসন থেকে বিএনপির 6 প্রার্থীর বিরুদ্ধে মোট 278টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা 4 আসনের আজিজুল বারী হেলাল। আর সবচেয়ে কম 6টি মামলা রয়েছে খুলনা 5 আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে এবং সবসময় ভয় ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার 6টি আসনে জামায়াতের 6 প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে 134টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন, আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে 5টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছ, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী। শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা
সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে। কিন্তু বাকি যে মামলাগুলো আছে, যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে, কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যে, যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেওয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন সহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, নির্বাচন বন্ধের ঘোষণায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আগামী 20 জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেছে, ভ্যানের 3 আরোহীর, আহত হয়েছে একজন। সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কাভার্ড ভ্যানটি 3 চাকার বাহনটিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার কোহিনুর বেগম, তাসলিমা ও ডাসার উপজেলার নয়ন হাওলাদার। দুর্ঘটনায় গুরুতর আহত হন রনি খান নামে একজন। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে রাখে। প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর 1টায় পরিস্থিতি স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ। 5-এর দিকে মারিয়ে দিছে, মারার পরে আমরা যাই 5-7 যাই, আবার ভ্যানটা জাগিয়ে গেছে। জাগার পরে ওইটার উপর দিয়ে উড়াই দিছে, সোজা উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে মনে করেন আমরা চতুর্দিকে ধরছি, ট্রাক আটকানোর চেষ্টা করছি, ট্রাক আমাকে স্ত্রী মনে করেন মারিয়ে দেওয়া যাওয়া লইছে। আমরা সাইডে, তারপর হঠাৎ দেখে ফার্স্ট থেকে এটা শব্দ হওয়ার পর আমরা দৌড়ে আইছি। সর্বমোট 3 জন মারা গেছে, বাকি 2 জন গুরুতর জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়া যে ঘাতক ট্রাকটি আছে আমরা আইনের আওতায় আনবো। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেওয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরে শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয়, বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে পাচারের কারণে স্থানীয় বাজারে সারের তীব্র সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, যার খেসারত দিতে হচ্ছে কৃষককে। অন্যদিকে মাদকের কারণে হুমকির মুখে সীমান্ত নিরাপত্তা ও যুব সমাজ। আমাদের এখান থেকে সার, ডাল আর সিমেন্ট এসব মায়ানমার দিকে চলে যায়। মায়ানমার থেকে গাঁজা, হেরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। ইয়াং জেনারেশনের প্রতি যে মারাত্মক প্রভাব ফেলতেছে, এটা আমাদেরকে মানে জেনারেশন পর জেনারেশন ভোগাবে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় তৈরি হয়েছে শক্ত চোরাচালান সিন্ডিকেট। ডিলার ও মাঝিদের শক্তিশালী এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে প্রশাসনের নজরদারি এড়িয়ে নিয়মিতই চলছে এই বিষাক্ত লেনদেন। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। সিন্ডিকেট আছে, বড় শক্ত ধরনের সিন্ডিকেট আছে, তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কোনভাবে যে এরা পার করে কোনভাবে নেয়, কিন্তু আসলে প্রশাসন ধরতেছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এখানে রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে এই মালের পরিবর্তে।
আইন শৃঙ্খলা বাহিনী বলছে চোরাকারবারিতে দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত চালানো হচ্ছে যৌথ অভিযান। জেলা পুলিশের পাশাপাশি এখানে নৌপুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মানব পাচার থেকে শুরু করে অন্যান্য পাচার কার্যক্রমে জড়িত হয়ে যায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বন্ধ করা অসম্ভব পণ্য আর মাদক আদান প্রদান। জারিন অর্নি, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় দখল দূষণে মৃতপ্রায় টাউন খালের খনন শুরু হয়েছে। সকালে শহরের থানা ব্রিজ অংশে খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক। শহরে জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ আমলে টাউন খাল খনন করা হয়। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে। দুই দিকেই তিতাস নদীতে যুক্ত রয়েছে টাউন খাল। পৌরসভার নিজস্ব অর্থায়নে খনন কাজ চলছে। দূষণ বন্ধেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নির্দিষ্ট ফির বিনিময়ে বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করবেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। খনন কাজ শেষে খালের দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পুরো গ্রাম জুড়ে আলপনা এঁকে চলছেন একদল তরুণ। তাদের উদ্যোগে রাঙামাটিয়া গ্রাম পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে। এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়ি নিজেদের খরচেই রঙিন করে তুলেছেন তারা। উদ্দেশ্য সাঁওতাল সম্প্রদায়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। রহনপুরের উপকণ্ঠে শান্ত শ্যামল রাঙামাটিয়া গ্রাম রংতুলির আঁচড়ে হয়ে উঠেছে ঝলমলে। বিকেলের স্নিগ্ধ আলোয় দ্যুতি ছড়িয়েছে আলপনা। একদল তরুণ শিল্পীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী জনপদ। রঙিন হয়ে উঠেছে প্রতিটি বাড়ি। আমাদের গ্রামে সব বাড়িতে বাড়িতে হচ্ছে আর্ট করা, নকশা করা হয়েছে বিভিন্ন। প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। মাহির দাদা এবং তার দলেরা এখানে আর্ট করে গেছে। উৎসব আছে, তার জন্য সবাই আমরা সৌন্দর্য বার করার জন্য আমরা ঘরে ঘরে ফুল আর্ট করি, অনেক বিভিন্ন বিভিন্ন কালারে। চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামটিতে যুগ যুগ ধরে সাঁওতাল সম্প্রদায়ের বাস। একসময় যে কোনো উৎসব পার্বণে সেজে উঠত মাটির ঘরগুলো। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেসব ইতিহাস ঐতিহ্য। এখন অনেকটা কমে গিয়েছে আলপনাটা। এই উদ্যোগটা নেওয়ার মূলত মেন কারণ হচ্ছে যে তারা যেন তাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখে এবং এসবের প্রতি আরও আগ্রহ হয়। শিল্পীরা বলছেন হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতেই প্রতিটি ঘরে আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। আলপনা করা হোক এবং একটা বাইরের লোকজন দেখতে আসুক, একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা আর কি গড়ে উঠুক। যেন সকলেই এই গ্রামটিকে এক্সপ্লোর করে দেখতে আসে এবং তাদের মানে আমাদের এই গ্রামটা যেন সকলের কাছে পৌঁছে যায়। এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়িতে আলপনা আঁকা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।